ভালো আছো তোমরা? মনে হয় ভালোই আছো। আমাকে তো আর নতুন করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তোমরা আমাকে চিনেও গেছো। তো আজকেও আমি তোমাদের সামনে কতগুলো মানে একটা অন্য আরেকটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তো আমরা আজকে যে অধ্যায়টা পড়ব সেই অধ্যায়টাকে আমরা খুব জটিলভাবে নিব না, আমরা নিব একটু সহজভাবে। আমরা যেমন ছোটোবেলায় রাজা রানীর গল্প শুনেছি, সেরকম রাজা রানীর গল্পগুলো মতোই আমরা এই গল্পটাকেও শুনবো। এবং এই গল্পটাকে শোনার পর ভুলে গেলে চলবে না, গল্পটাকে মনে রাখার চেষ্টা করতে হবে। এবং তোমরা যখন বইটা আবার পড়বে, আমি তো তোমাদেরকে একটা শর্ট গল্প বলবো, ছোট একটা গল্প বলবো, কিন্তু বইটা যখন পড়বে তোমরা আরও অনেক কিছুই তোমরা জানতে পারবে। তো চলো আমরা আমাদের আজকের পাঠে যাই। তো আজকের পাঠ হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। অধ্যায় 4, প্রাচীন বাংলার রাজনৈতিক আমাদের পূর্বের পড়া কি মনে আছে? আমরা যে জনপদ সম্পর্কে পড়েছিলাম, জনপদটা কি মনে আছে? ঠিক আছে, মনে না থাকলে আমি আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। জনপদ ছিল হচ্ছে কতগুলো খণ্ড খণ্ড রাজ্যে একত্র করাকে বলা হচ্ছে জনপদ। মানে আমাদের প্রাচীন যে সময়টা, প্রাচীন বাংলাটা কিন্তু একটা অঞ্চলে ছিল না বা একটা অংশ ছিল না, সেটাকে অনেকগুলো খণ্ড খণ্ড অংশে বিভক্ত ছিল, এবং এই খণ্ড খণ্ড অংশগুলোকে শাসন করতো এক একজন রাজা। তাদের ইচ্ছা মতো করে, তাদের মতো করে তারা শাসন করত। এই খণ্ড খণ্ড রাজ্যগুলোকেই আমরা একসাথে বলছি জনপদ। তো এই জনপদ যে গড়ে উঠেছিল, এই যে রাজারা শাসন করলো, তো কে কীরকমভাবে শাসন করেছিল তা আমরা ইতিহাস থেকেই জানতে পেরেছিলাম, যেহেতু এটা অনেক আগের ইতিহাস, অনেক পুরনো ইতিহাস। তো এখন আমরা এইটা বলার আগে দুইটা বিষয় সম্পর্কে আগে জানবো। একটা হচ্ছে খ্রিস্টপূর্ব, আরেকটা হচ্ছে খ্রিস্টাব্দ। এই দুইটা শব্দের সাথে আগে আমরা পরিচিত হই। খ্রিস্ট পূর্ব, আরেকটা হচ্ছে খ্রিস্টাব্দ। আমরা মনে হয় খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ এই কথাটা শুনে একটা জিনিস আমাদের মাথায় আসতে পারে, বা যদি নাও আসে বলি, যে যীশু খ্রিস্টের নাম আমরা শুনেছি মনে হয়, মানে খ্রিস্টান ধর্মের যিনি প্রচারক যীশু খ্রিস্ট। তো যীশু খ্রিস্টের জন্মের আগে যে অবস্থাটা, সেটাকে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব। আর খ্রিস্টাব্দ হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের পর থেকে যে অবস্থাটা, সেটাকে বলা হচ্ছে খ্রিস্টাব্দ। এটা আমি এর জন্যই বললাম যে আমার এইখানে আমি যখন এই গল্পটা বলবো, অনেক সময় আমি বলবো খ্রিস্টপূর্ব, অনেক সময় আমি বলবো খ্রিস্টাব্দ। তার মানে দুইটা ওয়ার্ড আমার কাছে আগে জানতে হবে যে আমি আসলে কোন সময়কার কথা বলছি, কোন সময়কালের কথা আসছে এখানে। তো সেইটা এখানে এর জন্য আমি আগে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের আগে যে ঘটনাগুলো, সেগুলো তার মানে যীশু খ্রিস্টের জন্ম ধরা হয় শূন্য থেকে। শূন্য থেকে ধরলে তাহলে তার আগে যে কতগুলো সাল আছে সেই সালগুলো আসবে। তো এর জন্য সালগুলো আসে উল্টা দিক থেকে। আমরা সবসময় দেখেছি যে ক্রম আসে 1 2 3 4 5 6 এভাবে 10 পর্যন্ত, কিন্তু এইটার বেলায় খ্রিস্টপূর্বের বেলায় সেটা হবে উল্টা। এখানে হবে 10 থেকে 1 খ্রিস্টপূর্বের বেলায়। ঠিক আছে? তো সুতরাং এখানে সালটা একটু ওলট পালট যাবে, যার জন্য এটা নিয়ে তো আমাদের টেনশনের কোনো কারণ নেই। এখন আমরা যে বিষয়গুলো দিকে যাব, আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের পড়ার দিকে। তো আমরা কিন্তু বলেছিলাম যে যে
ইতিহাসবিদরা ইতিহাস থেকে আমরা পূর্বের ঘটনাবলী জানতে পেরেছিলাম, কিন্তু কোন ইতিহাস বা কখনকার ইতিহাস থেকে কি ঘটেছে সেটা আসলে সঠিকভাবে জানাটা সম্ভব হয়নি। তবে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করে তখন সালটা ছিল 327 থেকে 26 খ্রিস্টপূর্ব। এই এই যে সালটা, এই সালটায় আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন থেকে গ্রিক লেখকরা এই সালটার সঠিক হিসাব রাখতে পেরেছিলেন, এবং তাদের ভাষ্যমতে যে এই সময় থেকে সঠিক সাল হিসাব করেই কিন্তু পরবর্তী রাজনৈতিক ইতিহাসটি জানা যায়। তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সেখানে ভারত আক্রমণ করার সময় এখানে গঙ্গা রিডোই নামে একটা স্বাধীন রাজ্য ছিল, এবং এই রাজ্যটা ছিল গঙ্গা নদীর ঠিক মধ্যবর্তী অবস্থান, এখন এটাকে আমরা যেটা ভাগীরথী পদ্মা নামে আমরা চিনি, সেই ভাগীরথী পদ্মার মধ্যবর্তী স্থানটাকে বলা হতো এই গঙ্গা রিডোই, এবং এই গঙ্গা রিডোই নামে এক জাতি বসবাস করত, যাদের ইতিহাস থেকে তাদের কথা জানা গেছে। এবং এছাড়াও প্রাসীয় নামে আরেকটা জাতির বসবাস ছিল, যাদের রাজধানী ছিল পাটালিপুত্র। তো গ্রিক লেখকদের ভাষ্যমতে এই যে দুই জাতি মিলে তখন আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন একই রাজবংশের নেতৃত্বে, মানে একজন রাজবংশই এর সম্পূর্ণটা নেতৃত্ব দিয়েছিল, এবং তার নেতৃত্বেই এই দুই জাতি, প্রশীয় এবং গঙ্গারিডোই, দুই জাতি মিলে আলেকজান্ডারকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছিল। তো এই সময় যে বিষয়টা দেখা যায় যে আলেকজান্ডারের তখন যখন বাংলা আক্রমণ করে তখন মগধাদি নামে এক রাজা, তিনি সেই সময় বেশ কিছু অঞ্চল জয় করে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত করেছিলেন, এবং জানা যায় যে তিনি ছিলেন নন্দবংশীয় কোনো একজন রাজা। আলেকজান্ডার যখন ভারত ত্যাগ করলো তখন সালটা ছিল 300 আলেকজান্ডার ভারত ত্যাগ করার পর 321 খ্রিস্টাব্দে মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম তাদের রাজ্য স্থাপন করা শুরু করেন, এবং বেশ কিছু অঞ্চল জুড়ে তিনি মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেছিলেন, এবং উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠা করতে শুরু করেন সম্রাট অশোক, এবং সম্রাট অশোকের সময়কালটা ছিল 200। এটা হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি ভারতে রাজ্য স্থাপন করেছিলেন, ভারতের কিছু অঞ্চলে। অন্যদিকে 269 থেকে 232 খ্রিস্টপূর্ব পর্যন্ত রাজ্য বিস্তারের কাজ করে থাকেন অশোক। এটা ছিল পূর্ব বাংলায়। অশোক পূর্ব বাংলায়, এবং সম্রাট অশোক যখন রাজ্য স্থাপন করলো তখন এই মৌর্যদের এটা একটা প্রদেশে পরিণত করে, এবং তাদের রাজধানী ছিল তখন পুণ্ড্রনগরে। এছাড়াও কর্ণসুবর্ণ, তাম্রলিপ্ত, আমরা যে জনপদগুলোর নাম জেনেছি, সমতট, এগুলো কিন্তু মৌর্যদের অধীনে ছিল। এছাড়া মৌর্য শাসনের যখন পতন ঘটে তখন কিছু ছোট ছোট বংশের বা জাতির উদ্ভব ঘটে। একটা শুঙ্গ, কম্ব, এরকম অনেকগুলো জাতির উদ্ভব ঘটেছিল। তো এদের ধারণা করা হয় যে এরা
ছোট ছোট কিছু অঞ্চলের ওপর আধিপত্য বিস্তার করেছিল এবং তারা শাসনও করে। পরবর্তীতে দেখা যায় যে এখানে অনেক বিদেশি শক্তি বা ভারতবর্ষ মানে অনেক বিদেশি শক্তি এখানে আক্রমণ করার চেষ্টা করে। তার মধ্যে গ্রিক, তারপর হচ্ছে কুষাণ, আরও পল্লব, শক, এই ধরনের কতগুলো বিদেশি জাতি এই দেশে রাজ্য বিস্তার করার চেষ্টা করেছে। এরপর যেটা আসে সেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত বংশ বা গুপ্তদের শাসন। গুপ্ত শাসন এটা হয়েছিল 320 খ্রিস্টাব্দে। খেয়াল করো, এটা কিন্তু খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব না, এটা হচ্ছে খ্রিস্টাব্দ। তো এখন মৌর্য শাসনের পতনের পর গুপ্ত শাসনের সূচনা হয়েছিল 320 খ্রিস্টাব্দে, এবং এই 320 খ্রিস্টাব্দে যখন গুপ্তরা শাসন করা শুরু করে তখন কতগুলো স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। তার মধ্যে পুষ্করণ, সমতট রাজ্য এগুলো ছিল হচ্ছে উল্লেখযোগ্য। এছাড়াও সমুদ্রগুপ্ত সমতট মানে বাংলার উত্তর বাংলার সর্ব অংশ জয় করলেও সমতট রাজ্য সহ সব অংশ সে জয় করে, কিন্তু সেই সময় সমতট অংশটা ছিল একটা করদ রাজ্য। করদ মানে হচ্ছে যে সমতটটা করদ, আমি আগে এখানে এটা লিখি, করদ, করদ, করদটা হচ্ছে যে রাজ্য অন্যদেরকে কর প্রদান করে থাকে তাকে বলা হচ্ছে করদ। যে রাজ্য অন্যদের কর প্রদান করে চলে, মানে এই সমতট অঞ্চলটা, সমতট ছিল তখন করদ রাজ্য, কারণ এই সমতট অঞ্চলটা অন্যান্য রাজ্যদেরকে কর প্রদান করে সে চলতো। এবং সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমুদ্রগুপ্তের রাজত্বকালে 6 শতকের মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গ ও গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ এই জায়গাগুলো প্রদেশে অন্তর্ভুক্ত করা হয়, প্রদেশ হিসেবে চিহ্নিত করা হয়। তো প্রদেশ মানে হচ্ছে একটা দেশের মধ্যে আরও কতগুলো ছোট ছোট রাজ্য হিসেবে চিহ্নিত করা হয়। মৌর্যদের মতো এদেশের গুপ্তদের রাজধানীও কিন্তু পুণ্ড্রনগর ছিল। তার মানে গুপ্ত এবং মৌর্য উভয়ের রাজধানী ছিল তখন পুণ্ড্রনগর। এবার গুপ্ত পরবর্তী সময়ে মানে গুপ্তদের যখন পরাজিত হলো বা গুপ্তরা যখন চলে গেল তখন কি ঘটেছিল সেটা হলো যে গুপ্তরা যখন পরাজিত হয় তারা পরাজিত হয় কতগুলো ছোট পাহাড়ি গোষ্ঠী বা ছোট ছোট জাতি দ্বারা তারা পরাজিত হয়েছিলেন। এবং এটা ঘটে হচ্ছে 6ষ্ঠ শতকের প্রথমার্ধে। এবং বিশাল এই গুপ্ত সাম্রাজ্যের পতনের পরে সারা উত্তর ভারত কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয়, স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। একটা হচ্ছে বঙ্গ, আমরা বঙ্গ পড়েছিলাম যে বঙ্গ কোন কোন অঞ্চল নিয়ে গঠিত। এটা হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলা, পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল, দক্ষিণ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল হচ্ছে বঙ্গপ্রদেশ ছিল। এবং তারপরে ছিল দ্বিতীয়টা ছিল হচ্ছে গৌড়, যার অবস্থান ছিল বাংলার পশ্চিম ও উত্তর বাংলার নিয়ে। এই অংশগুলো নিয়ে হচ্ছে এই অংশগুলো সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আমরা এবার আসি স্বাধীন বঙ্গরাজ্য। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে একটি স্বাধীন এই বঙ্গ জনপদে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। এখানে গোচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচার দেব নামে 3জন স্বাধীন রাজা ছিলেন যারা এই বঙ্গরাজ্য শাসন করতেন। তাদের সবারই একটা উপাধি ছিল, সেটা হচ্ছে মহারাজা ধীরাজ।
মানে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা উপাধি। কাদের কাদের? একটা হচ্ছে গোচন্দ্র, ধর্মাদিত্য, আরেকটা হচ্ছে সমাচারদেব। এই তিনজনেরই মহাধীরাজ উপাধি ছিল। তো এরা হচ্ছে বঙ্গরাজ্য শাসন করত। তো অনেকের মতে বঙ্গরাজ্য কিভাবে পতন ঘটেছে সেটা আসলে এখন পর্যন্ত কেউ সঠিকভাবে বলতে পারে না। কেউ কেউ বলে যে দাক্ষিণাত্যের চালুক্য বংশের রাজা কীর্তিবর্মনের হাতে স্বাধীন বঙ্গরাজ্য ধ্বংস হয়ে যায়। আবার কেউ কেউ বলে যে যখন গৌড়রাজ্য উত্থান ঘটেছিল তখনই আসলে বঙ্গরাজ্যের পতনটা ঘটে। তো যখন এছাড়াও সপ্তম শতকের পূর্বে দক্ষিণ বাংলার সমতট রাজ্যে ভদ্র, খড়গ, রাঢ় প্রভৃতি বংশের স্বাধীন সামন্ত রাজাদের উত্থানও ঘটেছিল। তার মানে আসলে এইগুলো সবই ধারণা থেকে, যে কখন বঙ্গরাজ্যটা ধ্বংস হয়েছিল, কিভাবে ধ্বংস হয়েছিল, তার সঠিক কোনো কথা কেউই বলতে পারেননি। ধারণা করেই সবাই বলেছিলেন যে চাণক্য বংশের রাজাদের আক্রমণের কারণে হয়তোবা এই অংশটুকু ধ্বংস হয়েছিল। তো স্বাধীন বঙ্গরাজ্যের পরে আসে স্বাধীন গৌড় রাজ্য। তো গৌড় রাজ্য আমরা এর আগে গৌড় জনপদ যখন পড়েছি তখন কিন্তু আমরা শশাঙ্কের নামটা জেনেছি, যে এই গৌড় রাজ্য শাসন মানে গৌড় রাজা বলা হতো শশাঙ্ককে। তো তার আগে কিভাবে এই গৌড় রাজ্যটা আসলো সেটা একটু জেনে নিচ্ছি। এই স্বাধীন গৌড় রাজ্যটা কিভাবে আসলো সেটা হচ্ছে যে যখন গুপ্তদের পতন ঘটে তার পরবর্তী যা বংশধর ছিল তাদের সাথে মৌখুরি রাজ্যের রাজাদের 50 বছর ধরে একটা যুদ্ধ চলছিল। তা এই 50 বছরের এই সংগ্রামের মধ্যে চাণক্যগণের ক্রমাগত একটা আক্রমণের ফলে গুপ্তবংশীয় রাজারা দুর্বল হয়ে পড়ে, এবং এই যে তাদের দুর্বলতা, এই সব কিছু মিলিয়ে মানে মৌখুরিদের আক্রমণ, অন্যদিকে চাণক্যদের আক্রমণ, সব কিছু মিলিয়ে গুপ্তবংশ তখন যায় অবস্থা। তো এর মধ্যে শশাঙ্ক, যিনি ছিলেন সামন্ত রাজা, যাকে বলা হতো সামন্ত রাজা, তিনি এর মধ্যে এই সুযোগটা নেন এবং তিনি 594 খ্রিস্টাব্দে তিনি শাসনভার তুলে নেন। তো শোনা যায় যে এই সামন্ত রাজা শশাঙ্ক কিছু ছোট ছোট অঞ্চল শাসন করতেন, এবং পরবর্তীতে সে বড় কিছু অঞ্চলও শাসন করতে শুরু করেন। তখন তাকে বলা হয়েছিল যে মহাসামন্ত, এবং তিনি ছিলেন গুপ্ত রাজা মহাসেন গুপ্তের আত্মীয়। কেউ কেউ বলেন যে তিনি পুত্র ছিলেন, আবার কেউ কেউ বলেন ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের ছেলে, যাকে আমরা বাংলা ভাষায় বলি ভাই, কি বলে, ভাইস্তা বা ভাইপো এরকম। তো শোনা যায় যে মহাসেন গুপ্তের তিনি খুব কাছের লোক ছিলেন। তো এই কারণে মহাসেন গুপ্ত শশাঙ্ককে সম্পূর্ণ দায়ভার দিয়ে দেন, এবং শশাঙ্ক অনেক শক্তিশালী একজন সামন্ত ছিলেন, এই রাজা ছিলেন। তো তিনি বিভিন্ন জায়গা সেই সময় জয় করতে শুরু করেন, তার মধ্যে উড়িষ্যা, দণ্ডভুক্তি, তারপরে হলো মগধ, এসব রাজ্য তিনি জয় করেন। তো এটাও শোনা যায় যে শশাঙ্ক এসব জয় করতে করতে তিনি আসামের যে রাজা তিনিও আসামের রাজাও কিন্তু শশাঙ্কের কাছে বধ হন, মানে শশাঙ্কের কাছে নিহত হন। তো শশাঙ্ক জানা যায় যে হিউয়েন সাংয়ের একটা বিবরণ থেকে জানা যায় যে শশাঙ্ক ছিলেন শৈব ধর্মের অনুসারী। শৈব ধর্মটা হচ্ছে হিন্দুদের মধ্যে অনেক ধরনের ভাগ আছে, এই ভাগের মধ্যে কেউ হয়তো বা কালী পূজা করে, কেউ দুর্গা পূজা করে, কেউ বা শিব পূজা করে। তো শশাঙ্ক ছিল শিব পূজারী, তিনি শিব পূজা করতেন, এবং তিনি বৌদ্ধ ধর্মের প্রতি খুব একটা তিনি বৌদ্ধ ধর্মের প্রতি উদাসীনই ছিলেন। তিনি বৌদ্ধ ধর্মকে খুব একটা আমলে নিতেন না বা পছন্দ করতেন না, এবং এই তার তার প্রধান লক্ষ্যই ছিল যে সেন
গুপ্তদের যে শত্রু ছিল মৌখুরি এবং চাণক্য, এদেরকে উৎখাত করা। তো এই সময় তিনি যখন পশ্চিম বারাণসী পর্যন্ত তার রাজ্য বিস্তার করেছিলেন, তখন তিনি পশুভূতি রাজবংশের অধীনে থানেশ্বর এবং মৌখুরি রাজবংশের অধীনে কৌনজ, এরকম দুজন শক্তিশালী রাজা ছিলেন। যখন উনি কি বলে পশ্চিম সীমান্তে রাজ্য বিস্তার করেছিলেন, সেই সময় দুজন রাজা ছিলেন। একটা হচ্ছে থানেশ্বর, আরেকটা হচ্ছে পশুভুক্তি অঞ্চলের যিনি, আরেকজন হচ্ছে মৌখুরি বংশের কৌনজ। তো এই দুইজন রাজাকেও তিনি পরাজিত করার চেষ্টা করেছেন। এখানে মৌখুরি রাজের সাথে থানেশ্বর রাজার ছেলের, মৌখুরি রাজের ছেলে এবং থানেশ্বর রাজার মেয়ের বিয়ে হয়, যার নাম ছিল রাজশ্রী। রাজশ্রী আবার দুইজন ভাই ছিল, একজন হচ্ছে রাজ্যবর্ধন, আরেকজন হচ্ছে হর্ষবর্ধন। তো রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন দুইজনই রাজার একদম যোগ্য পুত্র ছিলেন। তো এই দুইজন দেখা গেল যে শশাঙ্ক দেবগুপ্তের সাথে তাদেরকে হাত মিলায়, কারণ গুপ্ত বংশের যারা শত্রু তাদেরকে মারতে হবে এর জন্য। তো দেবগুপ্ত কি করেন? দেবগুপ্ত হচ্ছে গ্রহবর্মণ, যিনি ছিলেন হচ্ছে পশুভুক্তি রাজ, গ্রহবর্মণকে হত্যা করেন, আগে আটক করেন, তারপরে পরবর্তীতে হত্যা করেন, এবং এদিক থেকে রাজশ্রীকে আটক রাখা হয়। তো এইটা তাকে আটক করে হত্যা করার পরে তিনি রাজবর্ধনের রাজ্যের দিকে পা বাড়ান, মানে থানেশ্বরের দিকে তিনি পা বাড়ান, এবং সেখানে রাজবর্ধনকে হত্যা করা হয় এবং রাজবর্ধনকে বন্দি করে হত্যা করা হয়, এবং এটা করেন হচ্ছে শশাঙ্ক। আর রাজবর্ধন যেটা করে, রাজবর্ধন সেনগুপ্তকে দেবগুপ্তকে হত্যা করে, এবং পরবর্তীতে তিনি কনৌজের দিকে অগ্রসর হন। এবং শশাঙ্কর কাছে যখন রাজ্যবর্ধন যখন পরাজিত হন, তাকে বন্দি করে যখন হত্যা করা হয়, তখন হর্ষবর্ধন এই কথাটা শোনার পরে সে প্রতিশোধ নেওয়ার জন্য তখন তিনি আসামের রাজার সাথে হাত মেলান এবং তিনি অগ্রসর হন শশাঙ্ককে হত্যা করার জন্য। আসলে তার পরবর্তীতে শশাঙ্ককে কি মেরে ফেলা হয়েছিল কিনা, বা শশাঙ্কের সাথে আদৌ কোনো সংঘর্ষ হয়েছিল কিনা, সেটারও আসলে কোনোরূপ কোনো ঘটনা জানা যায়নি। স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করার হয়েছিল, আমরা এটা পড়েছিলাম হচ্ছে যখন গৌড় জনপদ পড়েছিলাম ঠিক তখন। তো গৌড় জনপদে আমরা শশাঙ্কর ঘটনা জানতে পারি, যে এখানে শশাঙ্ককে বলা হতো শশাঙ্ককে বলা হতো গৌড় রাজা, এবং শশাঙ্ক সম্পর্কে আসলে তেমন কোনো ঘটনা জানা যায়নি, যে তিনি কে ছিলেন, তার বংশ পরিচয় কি, এই সম্পর্কে জানা যায়নি। তো পরবর্তীতে যে বিষয়টা এখানে আসে সেটা হলো হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা গিয়েছিল যে তিনি ছিলেন শৈব ধর্মের উপাসক। মানে হিন্দুদের যে ছোট ছোট কিছু ধর্ম, মানে ছোট ছোট কিছু জাত আছে, এক একজন এক একটা ধর্মের অনুসারী, বা এক একটা পূজা করেন, যেমন হচ্ছে কেউ দুর্গা, কেউ কালী, কেউ শিব পূজা। তো শশাঙ্ক ছিলেন শিব পূজারী, তো উনি বৌদ্ধ ধর্মকে খুব একটা পছন্দ করতেন না। তো তিনি যখন সেনরা যখন পতনের দিকে চলে যাচ্ছে, তো সেই সময় এই সুযোগে 594 খ্রিস্টাব্দে শশাঙ্ক সিংহাসনে আরোহণ করেন, এবং তিনি হচ্ছেন একজন সামন্ত ছিলেন, মহাসেন গুপ্তের একজন বিশ্বস্ত লোক ছিলেন তিনি। তো সামন্ত মানে মহাসামন্ত হচ্ছে যারা কতগুলো বড় বড় রাজ্য শাসন করে তাদেরকে বলা হচ্ছে মহাসামন্ত। তো এই ওনাকে তখন মহাসেনগুপ্ত তাকে রাজ্যভারের শাসন দিয়ে যান, এবং সেক্ষেত্রে তিনি আবার জানা যায় যে ইতিহাস থেকে অনেক সময় জানাও যায় যে মহাসেনগুপ্তের তিনি পুত্র ছিলেন, আবার কেউ কেউ বলেন যে তিনি ছিলেন মহাসেনগুপ্তের ভাইয়ের ছেলে। তো এই ধরনের কথা জানা গেছে, কিন্তু আসলে তিনি কে ছিলেন এই সম্পর্কে তেমন কোনো ইতিহাসে একদম পরিষ্কারভাবে কোনো কিছু ছিল না।
শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ছিল এবং তিনি গৌড় অধিকার স্থাপন করে প্রতিবেশী রাজ্যগুলোতে তার শাসন বিস্তার করতে শুরু করেন। তিনি দ্বন্দ্বভুক্তি, উড়িষ্যার উৎকল, কঙ্গদ এবং বিহারের মগধ রাজ্য জয় করে রাজ্যসীমা বৃদ্ধি করেছিলেন। তার রাজ্য পশ্চিমের বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল এবং আসামের রাজাও শশাঙ্কের হাতে বধ হয়েছিলেন। বধ মানে হচ্ছে আসামের রাজা শশাঙ্কের হাতে মারা গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দিয়েছিলেন। তো এই উত্তর বাংলায় আবার উত্তর ভারতে এই সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। একটা হলো কশ্যভুক্তি রাজবংশের অধীনে থানেশ্বর, আরেকটা হচ্ছে মৌখরী রাজবংশের অধীনে কৌনজ। তো এই মৌখরী রাজবংশের যে শাসনভার মানে কৌনজ আর আর হচ্ছে থানেশ্বর, এই দুইজনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। কিভাবে গড়ে ওঠে সেটা হলো মৌখরীর যিনি রাজা ছিলেন তার সাথে থানেশ্বরের যিনি রাজকুমারী ছিলেন তার বিয়ে দেওয়া হয়। তার রাজকুমারীর নাম ছিল হচ্ছে রাজশ্রী। রাজশ্রী বিয়ে দেওয়ার ফলশ্রুতিতে তা এই দুই রাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তো এই রাজশ্রীর দুই ভাই ছিল, একজন ছিলেন রাজ্যবর্ধন আর একজন ছিল হর্ষবর্ধন। তো শশাঙ্ক গুপ্তদের চিরশত্রু মৌখরীদের যখন উৎখাত করার সংকল্প নেয় ঠিক তখনই তিনি দেবগুপ্তের সাথে বন্ধুত্ব করেন এবং দেবগুপ্তর হাতে হচ্ছে গ্রহবর্মণ পরাজিত ও নিহত হন। গ্রহবর্মণ ছিলেন পশুভুক্তিরাজ মৌখরীরাজ, তিনি পরাজিত ও নিহত হন। আর এদিকে থানেশ্বরের যিনি রাজকুমারী মানে গ্রহবর্মণের যিনি স্ত্রী ছিলেন রাজশ্রী, তাকে বন্দি করা হয়। এদিকে দেবগুপ্ত থানেশ্বরের দিকে যখন অগ্রসর হন তখন থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন তিনি পথিমধ্যে দেবগুপ্তকে হত্যা করেন। তার সাথে সংঘর্ষ হয় এবং তিনি সেখানে দেবগুপ্তকে হত্যা করেন। দেবগুপ্তকে হত্যা করার পরে রাজ্যবর্ধন তখন কৌনজের দিকে অগ্রসর হয়। কৌনজের দিকে অগ্রসর হলে সেখানে শশাঙ্কের সাথে তার একটা সংঘর্ষ হয় এবং সেখানে শশাঙ্ক তাকে বন্দি করে এবং পরবর্তীতে তাকে হত্যা করে। তো রাজ্যবর্ধনের মৃত্যুর পরে হর্ষবর্ধন কৌনজ ও থানেশ্বর দুই জায়গারই শাসনভার নিজের কাছে তুলে নেয় এবং প্রতিশোধ নেওয়ার জন্য আসামের যে রাজা ছিলেন তার সাথে হাত মিলান। রাজা ভাস্করের বর্মনের সাথে হাত মিলান এবং সংঘর্ষের ফলাফল আদৌ কি শশাঙ্ক তখন মারা গিয়েছিল নাকি আটক হয়েছিল বা কী হয়েছিল আসলে সেই সম্পর্কে ইতিহাসে তেমন খুব একটা ভালো করে কোথাওই লেখা নাই। তো বলা যায় যে 637 খ্রিস্টাব্দে শশাঙ্কের বা 637 খ্রিস্টাব্দের কিছু আগে শশাঙ্কের মৃত্যু হয়। তো আজকে এই পর্যন্তই ছিল তোমাদের ক্লাস। তো আমি যতটুকু বুঝালাম এরপরে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন লিখতে দিই, ছোট ছোট প্রশ্ন লিখতে দিই। তোমরা যদি তার আগে আমি তোমাদেরকে 10 মিনিট ঠিক যতটুকু দেখিয়েছি যতটুকু বলেছি সেটুকু তোমরা একটু দেখো। খুব বেশি কঠিন প্রশ্ন আমি দিব না, একদম ছোট ছোট প্রশ্নই দিব। বোর্ডের মধ্যে যে টাস্কগুলো আমি করেছি সেই হিসেবে আমি তোমাদেরকে কাজ দিব এবং খুব সাধারণ কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দিব। যেহেতু তোমরা গল্পটা শুনেছো, সেই সাধারণ কিছু প্রশ্ন থেকে তোমরা আমাকে উত্তরটা দিবে। চল তোমরা তাহলে 10টা মিনিট একটু দেখে নাও। আচ্ছা, এখানে যে 5টা প্রশ্ন দেওয়া আছে তোমাদেরকে আমি এই মুহূর্তে পড়তে বলেছিলাম যে কিছুক্ষণ তোমরা পড়ে নাও, 10 মিনিট পড়ে নাও। তো এটা পড়ার পরে তোমরা যেটা করবে এই প্রশ্নগুলো তোমরা তুলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করো। পরবর্তীতে আমি তোমাদেরকে বলে দিব, কিন্তু এইগুলো তোমরা আগে নিজেরা অ্যান্সার বের করার চেষ্টা করো এবং আমি আরও কিছু প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি। এই 5টা তুলে শেষ করো, দেন তারপর আমি বোর্ডটা মুছে আমি আবার নতুন করে 5টা প্রশ্ন দিব। ঠিক আছে? এখন তোমরা পরবর্তী এই 5টি কোশ্চেন খুব দ্রুত তোমাদের খাতায় তুলে নাও এবং নিজেরা আবার সেটা চেষ্টা করো।
এবং খুব দ্রুতই সেটা চেষ্টা করতে হবে, কারণ আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে। এটা তাড়াতাড়ি করে নিলে আমি এটা তোমাদেরকে আবার মিলিয়ে দিচ্ছি। আগের 5টি কোশ্চেন তোমরা তুলে ফেলেছো এবং সেই কোশ্চেন এবার পরবর্তী যে 5টি কোশ্চেন দেওয়া আছে সেটা তোমরা তুলে নাও এবং এরপরে আমরা উত্তরগুলো মিলিয়ে নিব। তোমাদের কোশ্চেন তোলা হলে নিজেরা আগে চেষ্টা করবে, পরবর্তীতে আমি তোমাদেরকে আবার উত্তরগুলো বলে দিব। তো আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে পরবর্তী উত্তরগুলো বলে দিচ্ছি। একদম 10টা উত্তরই আমি তোমাদেরকে বলে দিব। এখন আমি তোমাদেরকে উত্তরটা বলে দিচ্ছি। আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করে? আমরা পড়েছিলাম 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করে। গঙ্গারিডই জাতির বসবাস কোথায় ছিল? গঙ্গারিডই জাতির বসবাস ছিল গঙ্গা নদীর যে দুইটা স্রোত বর্তমানে সেইটার মাঝামাঝি অবস্থানে, মানে যেটাকে আমরা এখন বলি ভাগীরথী আর পদ্মা, সেটার মাঝে ছিল গঙ্গারিডই জাতির অবস্থান। প্রশিয়য় জাতির রাজধানী কোথায় ছিল? প্রশিয়য় জাতির রাজধানী ছিল পাটালিপুত্রে, যেটার পূর্ব নাম ছিল হচ্ছে পালিবোথরা। তারপরেরটা ছিল মৌর্য সাম্রাজ্য পতনের পর কোন দুটি বংশের আবির্ভাব হয়? মৌর্য সাম্রাজ্য পতনের পর শুঙ্গ ও পরে কম্ব বংশের আবির্ভাব হয়। মৌর্য ও গুপ্তদের রাজধানী কোথায় ছিল? মৌর্য ও গুপ্তদের রাজধানী, উভয়ের রাজধানী ছিল পুণ্যনগর। 6 নাম্বার, মৌখরী ও পরবর্তী গুপ্তদের সাথে কত বছর সংঘর্ষ হয়? মৌখরী ও পরবর্তী গুপ্তদের সাথে 50 বছর সংঘর্ষ হয়। শশাঙ্ক কোন ধর্মের অনুসারী বলে হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায়? শশাঙ্ক শৈব ধর্মের অনুসারী বলে হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায়। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। মহাসামন্ত কাদের বলা হতো? গুপ্তদের অধীনে যারা কাজ করত এবং যারা হচ্ছে সেই সময় বড় বড় রাজ্যগুলোকে শাসন করত, সেই সময় তাদেরকে বলা হতো মহাসামন্ত। রাজশ্রীর 2 ভাইয়ের নাম কি ছিল? রাজশ্রীর 2 ভাইয়ের নাম ছিল রাজ্যবর্ধন আর একটা ছিল হর্ষবর্ধন। আশা করি তোমাদের বেশিরভাগ প্রশ্নই হয়েছে, যাদের যেটা ভুল হয়েছে সেটা ঠিক করে নাও এবং এই যে 10টা প্রশ্ন দেওয়া হলো, বাসায় এই 10টি প্রশ্নই খুব সুন্দরভাবে পড়ে ফেলবে। আজকের মতো ভালো থাকবে। আল্লাহ হাফেজ।